যায়নি। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, শুনে আসি। মেজর রেজাউল হান্নান রয়েছেন আমাদের সাথে। মেজর রেজাউল হান্নান, শুনছিলেন আপনি জনাব ফয়সাল আলীম যে কথা বলছিলেন যে দীর্ঘ 16 বছর ভোটের জন্য যেমন সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা রয়েছে, তাদের ভোটের যে একটা ক্ষুধা রয়েছে বলা যায়, ভোট দিতে পারেনি দীর্ঘদিন থেকে, এবং এই বিএনপি তাদের নেতাকর্মী সমমনা যারা দল তারাও গুম খুন নানাবিধর শিকার হয়েছে, মামলা হামলার, সেগুলো আখেরে যে ভোটের জন্যই, সেই ভোট এখন বিএনপি চাইছে এবং তাকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে কেন তড়িঘড়ি করে চাচ্ছে। এটি কি বিএনপির উপর এক ধরনের ইনজাস্টিস কিনা, কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ মজিদ ভাই। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, শুরুতেই আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং মজিদ ভাই আপনাকে ধন্যবাদ। ভাই যেটা বললেন আমি অনেকাংশে এটার সাথে একমত, বাট আমার নিজস্ব কিছু পয়েন্ট আছে। তো প্রথমে আমি শুরুতে একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, যে ভাই যেন আমাকে অপোনেন্ট না মনে করেন, যে আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানের একজন অসম্ভব ভক্ত, এবং এটা আমরা নির্দ্বিধায় বলি যে জিয়াউর রহমানের যে সময়কালটা ছিল 3-3.5 বছরের, ওটা বাংলাদেশের জন্য এখন পর্যন্ত দি গোল্ডেন টাইম। এবং ওনার মতো সৎ দেশপ্রেমিক এবং সৎ চরিত্রের রাজনীতিবিদই আমরা দেখি নাই। বিএনপির জন্য এটাও একটা বড় ব্লেসিং যে তাদের সবাইকে বলতে পারে যে আমাদের এরকম একজন নেতা ছিলেন। একই সাথে আমি এটাও বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে যত রাজনীতিবিদ আছেন, ছোট বড় মাঝারি, যত রাজনীতিবিদ অ্যালাইভ আছেন, জীবিত আছেন, আমার ধারণা খালেদা জিয়ার থেকে বড় একসেপ্টেড এবং বড় একটা একটা আইডল ফিগার এই মুহূর্তে বাংলাদেশে আর নাই, এবং যেটা বিএনপির কাছেই আছে। এটা নিয়েও আমার মানে এই বিষয়ে আমি অনেক কনফিডেন্ট আছি। এখন এখন যে শুরুতেই আপনি যেটা বললেন যে ঐক্যটা কোথায়, এই বিষয়টা দেখতেই খুব কষ্ট লাগে মানে, কারণ আমরা দেখেছি এই যে যাদের বিষয় ঐক্যের কথা হচ্ছে, এই তারাই জুলাই আন্দোলনে কিভাবে সবাই একসাথে থেকে জীবন বাজি রেখে ওই ফ্যাসিস্টিজমের বিরুদ্ধে এরা সংগ্রাম করেছে। যারা জীবন বাজি রেখে জীবনের সব থেকে টাফেস্ট সময়টা একসাথে থেকে সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তাদের ভিতরে এখন অনেক ঐক্য নিয়ে এইসব নিয়ে আমরা আলাপ করছি। তো এখন কামিং টু দি পয়েন্ট, আপনি যেটা বললেন, তো আমার নিজস্ব একটা পয়েন্ট আছে যে আচ্ছা, যে ডিসেম্বরে যদি নির্বাচন হতে হয়, তো তাহলে তো 2-1 মাসের ভিতরেই আমাদের নির্বাচনের রোডম্যাপ বলি অথবা যে শিডিউল বলি, এটা তো ঘোষণা করতে হবে। কারণ 3-4 মাস তো সময় দিতে হবে আমাদের দলগুলাকে, তাদের বাকি যে নির্বাচনের প্রসিজার গুলো আছে, হ্যাঁ করতে হবে। তো তাহলে এই মুহূর্তে ইলেকশন হলে যদি করতে হয়, তাহলে আমাদের ভোটার তালিকা, এরিয়া ডিমার্কেশন, এগুলোর কি অবস্থা? যে ভোটার তালিকাটা আছে ওটা তো শেখ হাসিনার আওয়ামী লীগ আমলে করা, এবং আমরা জানি যে ওই ভোটার তালিকায় কত ভোটার আছে। আমি একটা উদাহরণ এই অনুষ্ঠানে দিয়েছিলাম, যে নির্বাচন কমিশনের একজন সচিব ছিলেন, ওনার বাড়ি কক্সবাজার, উনি কক্সবাজার ইলেকশন করবেন বলে উনি 55,000 রোহিঙ্গাকে নাগরিকত্ব দিয়েছিলেন। এরিয়া ডিমার্কেশনের কি অবস্থা? যদি এই মুহূর্তে ইলেকশন করতে হয়, ইলেকশন তো করাই যাবে, নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনের রীতিনীতি, নিয়ম কানুন, এগুলোর কি অবস্থায় আছে? আমরা আগে পেপার পত্রিকায় দেখেছি, এই এটিএন বাংলার মতো অনুষ্ঠানে আমরা দেখেছি যে আগে যে নির্বাচন কমিশনার ছিলেন রকিব হোসেন, কিংবা তারপরে ওনারা নিজেরাই নিজেদের নির্বাচন কমিশনকে দুর্বল করেছেন, সবল করার কোনো প্রচেষ্টা নেন নাই, চেষ্টাও করেননি। আচ্ছা, আমাদের এখন জনসংখ্যা কত? এটা কি 17 কোটি, 18 কোটি, না 20 কোটি? আমাদের আদমশুমারি তো অনেকদিন হয় না। তো আমাদের ভোটার সংখ্যাটা কত? প্রশাসন যন্ত্রের কি অবস্থা? কারণ এখানে একটা বিষয় যেটা আমরা ফিল করি, যে 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল, এবং যে নির্বাচনে বিএনপি মাত্র 30টার মতো আসন পেয়েছিল, আমার হিসাবে ওটা অবশ্যই 140-এর উপরে যাওয়া উচিত ছিল। তো বিএনপি এত কম ভোট পেল কেন? কারণ এটা ভারত এবং আওয়ামী লীগের প্ল্যানই ছিল যে তাদেরকে এই আসনটা দেওয়া হবে, এবং তারপরেই বিএনপি এবং বিরোধী যারা আছে তাদেরকে নির্মূল করা হবে। একটা পার্ট অফ দি প্ল্যান, এবং ওই প্ল্যানের অংশ হিসাবেই প্রশাসন ছিল, সশস্ত্র বাহিনী ছিল, গোয়েন্দা সংস্থা ছিল, ব্যুরোক্রেসি ছিল, তারপর আপনার ছিল জুডিশিয়ারি ছিল, সবাই ছিল। এবং তার ফলে বিএনপি এবং অন্যান্য দল কি সাফার করেছে আমরা জানি 16 বছরে।
ম্যাডাম খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে, চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেননি, তারেক জিয়াকে দেশ চালানো করা হয়েছে, জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে এবং কন্টিনিউ করেছে। তো এখন যদি এই মুহূর্তে যদি তফসিল ঘোষণা করে এই কাজগুলো না করে যদি ইলেকশন হয়, তাহলে 2008-এর মতো যে একটা ইলেকশন হবে না, এটার গ্যারান্টিটা কে দিচ্ছে? এটার গ্যারান্টিটা কোথায়? দ্বিতীয়ত, আর আমরা কি শাসক পরিবর্তন চাচ্ছি নাকি শাসন ব্যবস্থারও পরিবর্তন চাচ্ছি? তো এই মুহূর্তে ইলেকশনটা কি ওই শাসক পরিবর্তন হচ্ছে নাকি শাসন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে? একটা কোশ্চেন তো জেনুইন কোশ্চেন, এটা ভাই রাজনীতি করেন, উনি রাজনীতির অ্যাঙ্গেল থেকে বলবেন, দলীয় অ্যাঙ্গেল থেকে বলবেন, বাট আমরা তো সাধারণ মানুষের সাথে মিশি, তাদের তো একটা জেনুইন কোশ্চেন আছে, যাচ্ছে এই মুহূর্তে নির্বাচনটা এত জরুরি কেন? এত আর্জেন্সিটা কোথায়? আমরা কি খুব বেশি খারাপ আছি নাকি? অথবা এই সরকারটা কি খুব বেশি খারাপ চালাচ্ছে নাকি? মানে আমি এটার মানে বলছি না, আমি অবশ্যই চাই যে নির্বাচিত সরকার দেশ চালাক, রাজনীতিবিদরাই দেশ চালাবে, কোনোভাবেই অরাজনীতি মানুষের কাছে ক্ষমতা দীর্ঘদিন থাকবে না, আমি এটা সাপোর্ট করছি না। আমি এই মুহূর্তের আর্জেন্সির কথা বলছি। কোনো কি বিদেশি চাপ আছে? তাও তো নাই, শুধুমাত্র ইন্ডিয়া চাপ দিচ্ছে। তো এই সব মিলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এই ডিসেম্বরের ভেতরে এই ইলেকশন করার একটা ভালো ইলেকশন, যেটা আমরা সবাই চাই, এই ইলেকশনটা করার ক্যাপাসিটিতে আমরা নাই। এই ক্যাপাসিটিটা অর্জন করতে হলে আমাদের কিছু সময় লাগবে, কিছু সময় লাগবে, এবং এই কাজগুলো করতে হলে রাজনীতিবিদ সহ, রাজনীতিবিদরা তো দেশ চালাবেন, এই দলগুলো সহই এই সরকারকে স্ট্রেনথেন করতে হবে এবং এই মিনিমাম কাজগুলো করে নিতে হবে। এই কাজগুলো করে নিতে হবে। আমার ধারণা এটা না হলে বিএনপি নিজেও বিপদে পড়বে ভবিষ্যতে। কারণ এটা আমার নিজের কাছে এটা কখনো যে আমি বিশ্বাস করি যে ভারতের ফার্স্ট চয়েস সবসময় আওয়ামী লীগ। তারা এখন যতই নির্বাচনের কথা বলুক না বলুক, ভারতের সবসময় তাদের ফার্স্ট চয়েস আওয়ামী লীগ, এবং তারা আওয়ামী লীগকে কোনো একটা ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে। এটা ভাইয়া কিছু বিষয় বললেন যে নির্বাচিত সরকার থাকলে রাস্তায় যেসব আন্দোলনগুলো হচ্ছে, 171 টানা আন্দোলন, এগুলো সামাল দিতে অনেক সহজ হতো। এটা সঠিক, এটা সঠিক, অনেকাংশে আমি একমত। বাট দ্বিমতটা হলো ওখানে, এই সামাল দেওয়াটা কি আওয়ামী লীগের মতো করে সামাল দেওয়া? ওটা তো আমরা চাই না। আর দ্বিতীয়ত, এই কথাটাও অবশ্যই সঠিক যে এই বর্তমান সরকার একটা দুর্বল সরকার, অতিভদ্র সরকার, দুর্বল সরকার। এত দুর্বল সরকার দিয়েও আমাদের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ চালানো ডিফিকাল্ট। আবার এটাও তো সত্যি যে যতগুলা রাস্তায় যে প্রতিবাদ আন্দোলন হয়েছে, আমি একজন নিরাপত্তা বিশ্লেষক অথবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে অথবা একটা সেন্সেবল সিটিজেন হিসেবেও তো দেখি যে এর বেশিরভাগই তো হয়েছে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য এবং একটা ক্যাওয়াস তৈরি করার জন্য। এবং আমরা জানি যে আওয়ামী লীগ তাদের প্রচুর টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার তারা বাইরে নিয়ে গেছে এবং তারা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে যাচ্ছে। ভারতের ক্যাম্পেইন, মিডিয়া ক্যাম্পেইন এবং প্রচ্ছন্ন সব হেল্প তো আছেই। তারা লবিস্ট নিয়োগ করেছে, কি করে নাই। তো এই অস্থিতিশীল যে ব্যাপার স্যাপার গুলা যতগুলো আছে, এর বেশিরভাগ গুলোই তো আমাদের দেশকে এবং এই সরকারকে অস্থিতিশীল করার একটা অপচেষ্টা। এবং এটাও সত্যি যে সরকারকে আরো শক্ত হওয়ার দরকার ছিল এবং শক্ত হাতে জনগণকে সঙ্গে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে এগুলো মোকাবেলা করার দরকার ছিল। তো এই ফেজে আমি এটা বলে শেষ করছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, শুনে আসি। জনাব মোস্তফা কামাল, জি শুনছিলেন আপনি দুজনের বক্তব্য, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে